একটি কলোনির ভেতরে নতুন একটি ফ্যামিলি আসে। সেখানকার লোকটা খুবই মিশুক। কলোনির সবার সাথে সে খুব হাস্যোজ্জ্বলভাবে কথা বলে, কিন্তু তার কর্মকাণ্ডগুলো একটু অদ্ভুত। মিশুক স্বভাবের এই লোকটার এই কর্মকাণ্ডের পেছনে যে এত ভয়ঙ্কর রহস্য লুকিয়ে থাকতে পারে, সেটা আপনি না দেখলে বুঝতেই পারবেন না। মুভিটা একটু অন্যরকম, কারণ মুভির শুরুতে কে কি করছে কিছুই বোঝা যায় না, কেন করছে এটারও কোনো উত্তর পাওয়া যায় না। কিন্তু মুভির শেষে সব উত্তরগুলো যখন একে একে বের হয়ে আসে, আপনি হতবাক হয়ে যাবেন। তো ধৈর্য ধরে পুরো মুভিটা দেখার অনুরোধ রইল। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি ২০২৪ সালের মালায়ালাম ভাষায় মুক্তি পাওয়া মুভি সূক্ষ্ম দার্শনিক, যার অর্থ তীক্ষ্ণ নজর। মুভির ভিডিও কোয়ালিটি একটু খারাপ হওয়ার জন্য আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই প্রিয়া এবং তার বান্ধবীকে ক্যাফেতে বসে থাকতে দেখা যায়। সেখানে প্রিয়ার বান্ধবী তার জন্য একটা সিভি তৈরি করছিল, আর সেখানে প্রিয়া তাকে বলে তার জবের এক্সপিরিয়েন্স ২ বছরের জায়গায় ৪ বছর বানিয়ে দেওয়ার জন্য। তার বান্ধবী বলে, এটা তো মিথ্যে, যদি তুমি ধরা পড়ে যাও। প্রিয়া বলে, এতে ধরা পড়ার কোনো ভয় নেই, আমি কাজটা জানি, শুধু এক্সপিরিয়েন্সের অভাব, আর আমি এটা লিখে দিলে তারা কিছুই বুঝতে পারবে না, চাকরিটা আমার লাগবে। আর আজকাল এমনটা অনেকেই করে। ঠিক তখনই প্রিয়া এবং তার বান্ধবী তার গাড়ির বাইরের সাইরেনের শব্দ শুনতে পায়। তারা ক্যাফের বাইরে আসার পরে দেখতে পায় সেখানে তার গাড়ির হেডলাইটটা ভাঙা, অর্থাৎ অন্য কোনো একটা গাড়ি তাদের হেডলাইটে এসে আঘাত করেছে। এদিকে অ্যান্থনিকে সকালে বাসায় কিচেনে কিছু রান্না করতে দেখা যায়, এবং সে একটি লোকের কাছে ফোন করছিল তার কাছ থেকে তার বিজনেসের ফান্ডিং জোগাড় করার জন্য। কিন্তু কথা বলতে বলতে সে ভুলেই গিয়েছিল যে সে চুলাতে দুধ গরম করতে দিয়েছিল। সে দেখতে পায় দুধগুলো চুলার বাইরেই পড়ে গিয়েছে। এটা দেখে সে তাড়াতাড়ি চলে আসে এবং সেই চুলাটা বন্ধ করে চুলার উপরে সব পড়ে যাওয়া দুধগুলো তাড়াতাড়ি সে মুছে ফেলে, পরিষ্কার করে ফেলে, যাতে কেউ বুঝতে না পারে এখানে দুধ পড়েছিল। এরপরে বেঁচে যাওয়া দুধটুকু অ্যান্টনি তার ছোট্ট মেয়েকে খেতে দেয়, কিন্তু সেটা কেমন জানি হয়েছিল, সে খেতে পারছিল না। অন্যদিকে প্রিয়াকে দেখা যায় সে তার মায়ের সাথে কথা বলছিল এবং কিছু কাগজপত্র চেক করছিল। অ্যান্টনি আর প্রিয়া হাজব্যান্ড ওয়াইফ। এরপরেই দেখা যায় প্রিয়া সেখানে চলে আসে আর অ্যান্টনিকে বলে, তোমাকে কতবার বলেছি ইন্ডাকশনে দুধ গরম করবে না, কিন্তু তুমি সেটা করেছো, দুধটা চারপাশে পড়েছে, সেটা তুমি পরিষ্কারও করেছো। তখনই অ্যান্টনি ধরা পড়ে যায় আর সে মুচকি হাসে। এরপরে অ্যান্টনি যখন অফিসে যাবে, তার ছোট্ট মেয়েকে নিয়ে যায় স্কুলে ছেড়ে দেওয়ার জন্য। আর অ্যান্টনি যাবার আগে প্রিয়াকে বলে দেয় যে, তুমি কিভাবে জানলে সেখানে দুধ পড়েছিল? প্রিয়া বলে, তুমি যেটা দিয়ে দুধ পরিষ্কার করেছো সেটা ধুয়ে ফেলেছ, কিন্তু যেখানে ধুয়েছ সেই জায়গাটাও পরিষ্কার করা উচিত ছিল। অ্যান্টনি বুঝতে পারে ভুলটা কোথায় হয়েছে। আসলে প্রিয়া খুবই ইন্টেলিজেন্ট ছিল। অ্যান্টনি এবং তার মেয়ে সেখান থেকে চলে যাওয়ার সাথে সাথে প্রিয়া তাড়াতাড়ি ভেতরে আসে এবং নিজে রেডি হয়ে সেই কোম্পানিতে চলে আসে ইন্টারভিউ দেওয়ার জন্য। কিন্তু সেখানে আসার পরেই প্রিয়া তার প্রতিবেশী স্টেফিকে দেখতে পায়। স্টেফিও তাকে দেখে অবাক হয় আর বলে, তুমি এই জায়গায় কেন এসেছ? আর তুমি যে এই ইন্টারভিউটা অ্যাটেন্ড করবে আমাকে তো বলনি। এছাড়া এই ইন্টারভিউটা তারাই দিতে পারবে যাদের ৪ বছরের এক্সপিরিয়েন্স রয়েছে। প্রিয়া বলে, আমি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা ম্যানেজ করে নিয়েছি। আসলে ঘরে বসে থাকতে আমার একদমই ভালো লাগছিল না, তাই এই চাকরিটা আমার প্রয়োজন। আমি নিজে কিছু করতে চাই। আর এটাই স্টেফি তেমন ভালোভাবে নেয় না। ঠিক তখনই স্টেফির ইন্টারভিউর ডাক পড়ে। স্টেফি সেখান থেকে চলে যায়। ইন্টারভিউ শেষ হওয়ার পরে প্রিয়া এবং স্টেফি একই গাড়িতে আসে, যেখানে প্রিয়া তাকে নামিয়ে দেয়। কিন্তু নামিয়ে দেওয়ার পরেও স্টেফি তার সাথে কথা বলে না। প্রিয়া এতে তেমন কিছু মনে করে না, সেখান থেকে সে চলে আসে। প্রিয়া এবং স্টেফি একই কলোনিতে থাকত, আর স্টেফি একজন সিঙ্গেল মাদার। কয়েক মাস আগেই তার ডিভোর্স হয়েছে। এছাড়া এই কলোনির মধ্যে যত মেয়েরা রয়েছে তারা সবাই মিলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ মেনটেন করে, আর কলোনির ভেতরে কোনো কিছু হলে অথবা কারো ঘরের কোনো গসিপ করতে হলে তারা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেই করে। পরদিন সকালবেলাতেই প্রিয়া যখন আবারও রান্নাবান্না করছিল, হঠাৎই তার কিচেনের জানলা দিয়ে একজন লোককে দেখতে পায়, যে একটি বিড়ালকে ঢিল দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, এবং একটা সময় সেই বিড়ালটাকে ঢিল মেরে সেখান থেকে চলে যায়। এই লোকটার নাম ছিল ম্যানুয়েল। প্রিয়া দেখতে পায় প্রিয়ার কিচেন থেকে সামনে যে বাড়িটা দেখা যায়, ম্যানুয়েল সেই বাড়িতেই উঠেছে। সব জিনিসপত্র নেওয়া হচ্ছে বাড়ির ভেতরে। প্রিয়া জানতে পারে তাদের কলোনির এই নতুন পরিবারে ম্যানুয়েল তার মা গ্রেসিকে নিয়ে থাকবে, আর তারা সেটা নিয়েই হোয়াটসঅ্যাপে গসিপ করতে থাকে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সারোজি নামের একজন মহিলা ম্যানুয়েল এবং গ্রেসির ব্যাপারে বলতে থাকে, কারণ ম্যানুয়েল এবং গ্রেসি যে বাড়িতে ভাড়া এসেছে সেটা সারোজার বাড়ি। সারোজা বলতে থাকে, এই ম্যানুয়েল এবং গ্রেসির শহরে অনেক বড় একটা বেকারি রয়েছে,
তারা অনেক বছর আগে এই কলোনিতেই থাকতো আর এই বাড়িতেই থাকতো, যেই বাড়িতে এখন তারা উঠেছে। এরপরে যখন তাদের বেকারিটা অনেক বড় হয়ে গিয়েছিল, তারা তাদের বেকারির পাশেই নিজেদের বাড়ি বানিয়ে নিয়েছিল। এই পরিবারে আরও একজন মানুষ রয়েছে, ম্যানুয়েলের ছোট বোন, যার নাম ডায়ানা, যে এখন নিউজিল্যান্ডে থেকে বিজনেস করে। আর এই ম্যানুয়েল এখনো বিয়ে করেনি। আর এটা নিয়ে তারা হোয়াটসঅ্যাপে সবাই মিলে গসিপ করতে থাকে। ম্যানুয়েল দু একদিনের ভেতরেই সেই কলোনির সবার সাথে পরিচিত হয়ে যায়। আসলে ম্যানুয়েল খুব মিশুক প্রকৃতির লোক ছিল। এখন সবার মনে একটা প্রশ্ন আসে যে এত বড় বেকারি রয়েছে শহরে, সেখানে নিজেদের বাড়িও রয়েছে, কিন্তু তারপরও কেন তাদের পুরনো ভাড়াটিয়া বাড়িতে সে ফিরে আসলো? এরকমই একজন ক্রিশ্চিয়ান নামের একজন লোক ম্যানুয়েলকে প্রশ্ন করেছিল। ম্যানুয়েল বলে, আসলে আমার মায়ের শরীরটা তেমন ভালো না, আর বয়সও হয়ে গিয়েছে, কবে কি হয়ে যায় বলা যায় না। তাই ভাবলাম মা এত বছর যে বাড়িতে রয়েছে তাকে সেখানে নিয়ে আসি। শেষ দিনটা হয়তো সেখানে কাটালে তার ভালো লাগবে। আর আমার পরিবারে তো আমি একাই, তাই আমি একাই মাকে দেখাশোনা করি। আর এই জন্য আমারও একটু প্রাইভেট স্পেস দরকার। বেকারির পাশে থাকলে সবসময় বিজনেসের কাজে এটা ওটা নিয়ে বিজি থাকতেই হয়। এই জন্যই এখানে শিফট হওয়া। এর একদিন পরেই দেখা যায় ম্যানুয়েলের বাসায় প্রিয়া এবং অ্যান্থনি চলে আসে। যেহেতু তারা পাশাপাশি প্রতিবেশী, তাই প্রিয়া আর অ্যান্থনি ম্যানুয়েলের বাসায় চলে আসে পরিচিত হওয়ার জন্য। সেখানে যাওয়ার পরে প্রিয়া আর অ্যান্থনি দেখতে পায় ম্যানুয়েল তার মা গ্রেসির কতটা যত্ন করে। আর এটা দেখে প্রিয়া মোটামুটি ইমপ্রেস হয়ে যায়, কারণ ম্যানুয়েল তার মাকে একটি বাচ্চার মতো যত্ন করছিল। এর পরদিন দেখা যায় কলোনিতে যখন সব লোকেরা তাদের কাজে চলে যায়, তখনই ম্যানুয়েল একটা লাকড়ি নিয়ে বের হয়, যেটার মাথার ভেতরে একটা লাল কাপড় বাঁধা ছিল। ম্যানুয়েল কিছুটা দূরে আসে আর তার বাড়ির পেছনে খুব দেখে শুনে একটা জায়গা বাছাই করে। অনেকটা নিখুঁতভাবে জায়গা বাছাই করার পরে সেই লাঠিটা সেখানেই গেঁথে ফেলে। এরপরে সেই লাঠিটা সেখানে রাখার পরে সে দূরে যেয়ে দেখতে থাকে যে কত দূর থেকে এই লাঠিটাকে দেখা যায়। এছাড়া ম্যানুয়েল সেই কলোনির প্রত্যেকটা লোককে ফলো করে, তারা কি করছে না করছে, কোথায় যাচ্ছে, একে অপরের সাথে কি কথা বলছে, সবকিছুই নজর রাখার চেষ্টা করে ম্যানুয়েল। এছাড়া কে কখন বাসায় আসলো, কখন বের হয়ে গেল, এই সবকিছু গোপনে গোপনে মনিটর করতে থাকে ম্যানুয়েল। আর এভাবেই নজর রাখতে রাখতে তার নজর পড়ে স্টেফির ওপরে। সে বুঝতে পারে স্টেফি একজন সিঙ্গেল মাদার, আর এখন তার হাতে কোনো চাকরি নেই। সে বুঝতে পারে এখন তার একজন সাপোর্টের প্রয়োজন। আর এ থেকেই সে স্টেফির ওপরে নজর রাখা শুরু করে। তার সোশ্যাল মিডিয়ার সবকিছুর উপরে সে নজর রাখে আর স্টেফির ক্লোজ হওয়ার চেষ্টা করে। স্টেফির যেসব কিছু ভালো লাগতো, যেগুলো সে সোশ্যাল মিডিয়াতে আপলোড করত, সেগুলি ম্যানুয়েল স্টেফিকে বলতো। সে স্টেফিকে বোঝানোর চেষ্টা করছিল যে স্টেফিকে সে পছন্দ করে। অন্যদিকে স্টেফিও যেহেতু সিঙ্গেল মাদার ছিল, তার অবস্থাও তেমন ভালো ছিল না, তাই সে ম্যানুয়েলকে পাত্তা দিতে থাকে। অর্থাৎ সেও ম্যানুয়েলের সাথে ভালোভাবে কথা বলে। ম্যানুয়েল আর স্টেফি মাঝে মধ্যেই ঘুরতে যেত, কিন্তু এই ঘোরার মাঝে মাঝেই ম্যানুয়েল স্টেফির কাছ থেকে এই কলোনির প্রত্যেকটা লোকের ব্যাপারে জেনে নেয়। কে কি করে, কে কেমন মানুষ, কোন ধরনের মানুষ, এই সবকিছুই ম্যানুয়েল স্টেফির মাধ্যমে কথায় কথায় জেনে নেয়। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন প্রিয়া দেখতে পায় যে গ্রেসি বাইরে বের হয়ে এসেছে। প্রিয়া তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু গ্রেসি তার সাথে কথা না বলে অদ্ভুতভাবে ঘরের ভেতরে চলে যায়। অন্যদিকে প্রিয়া খেয়াল করে যে ম্যানুয়েল তার ঘরের দরজা জানলা সবসময় বন্ধ রাখে। অন্যদিকে ম্যানুয়েলকে প্রায় রাতের বেলা ঘর থেকে বাইরে বের হতে দেখা যায় এবং চারপাশে উকিঝুঁকি মেরে দেখতে থাকে যে কেউ তাদের উপরে নজর রাখছে কিনা, বা তাদের ঘরের উপরে কেউ নজর রাখছে কিনা। এমন একদিন সকালে ঘুম থেকে ওঠার পরে ম্যানুয়েল দেখতে পায় তার বাড়ির ছাদে একটি লিজার্ড বসে রয়েছে, যেটা দেখতে অনেকটাই বড়সড় ছিল। ম্যানুয়েল সেই লিজার্ডটাকে ধরে ফেলে এবং সেটাকে মেরে তার বাড়ির ভেতরে নিয়ে যেতে থাকে। অন্যদিকে বাড়ির বাইরে কাজ করাতে হঠাৎ করে প্রিয়ার চোখে এটা পড়ে, আর প্রিয়া এই জিনিসটা দেখে ফেলে। প্রিয়ার সন্দেহ হয় যে এই জন্তুটা মারার পরে তাকে বাড়ির ভেতরে কেন নিয়ে যাচ্ছে ম্যানুয়েল। তার কিছুটা সন্দেহ হয়। সেই দিন রাতেই দেখা যায় ম্যানুয়েল সেই কলোনির সব ছেলেদের তার বাসায় ইনভাইট করে, আর সেই লিজার্ডের মাংসটা কেটে কিমা বানায়, আর সেই কিমা সবাইকে খাওয়ায়। সে সবাইকে বলে এটা গরুর মাংস। এরপরে সেখানে থাকা দু একজন লোক যখন ম্যানুয়েলকে এটা খেতে বলে, ম্যানুয়েল বলে তার আজকে উপবাস, আজকে সে মাংস খাবে না, না হলে এই কিমাটা অনেক টেস্টি হয়েছে, নিজেই অনেকটা খেয়ে ফেলতো। আর সেই কিমাটা অনেক টেস্টি হওয়াতে সেখানকার ছেলেরা
লোকেরা আরও বেশি বেশি খেতে থাকে আর ম্যানুয়েলকে ধন্যবাদ জানায়। ম্যানুয়েলও তাদের সাথে গল্পগুজব করতে থাকে আর করতে করতে তাকে বিভিন্ন কথা জিজ্ঞেস করে, মানে এই কলোনি সম্পর্কে আরও বিভিন্ন কথা তাদের জিজ্ঞেস করতে থাকে। এদিকে প্রিয়া যখন আরও কয়েকজনের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলছিল, প্রিয়ার তখন সন্দেহ হচ্ছিল। সে বলতে থাকে, আজকে যে পার্টিটা হয়েছে সেখানে কি সত্যি গরুর মাংস খাওয়ানো হয়েছিল নাকি অন্য কিছু, কিন্তু অন্য কেউ এই বিষয়টাকে সিরিয়াসলি নেয় না, প্রিয়ার কথাও শোনে না। এরপরেই ম্যানুয়েল তার আঙ্কেল রয়ের সাথে দেখা করে এবং তার বন্ধু জনসনের সাথে। সেখানে আসার পরে ম্যানুয়েল তার আঙ্কেল রয়কে বলে, আমি আমার ঘর থেকে এমন একটা জায়গা খুঁজে পেয়েছি যেখান থেকে কোনো ঘরের নজর সেই জায়গাটাতে পড়ে না, অর্থাৎ সেই জায়গাটাতে যদি আমরা আমাদের কাজটা করে ফেলি তাহলে কেউ দেখতে পাবে না। এখন শুধু ভালো একটা সময়ের অপেক্ষা, তাহলেই আমরা আমাদের কাজটা করে ফেলতে পারবো। এদিকে অ্যান্টনির অফিসে অ্যান্টনি একটা খুশির খবর পায়, সেটা হচ্ছে অ্যান্টনির প্রমোশন হয়েছে, এছাড়া তার ট্রান্সফারও হয়েছে। অন্যদিকে প্রিয়াও একটা খুশির খবর পায়। মুভির শুরুতে সে যে ইন্টারভিউটা দিয়েছিল সেই ইন্টারভিউতে সে পাশ হয়ে গেছে, আর কিছুদিন পরেই সেকেন্ড রাউন্ডের ইন্টারভিউ শুরু হবে আর সেখানে তাকে ডাকাও হবে। এছাড়া প্রিয়া সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে এই সকল নিউজ ছাড়াও আরও একটা নিউজ দেয় যে এই মাসের ১৯ তারিখেই তাদের দুজনই ম্যারেজ অ্যানিভার্সারি, আর সেই দিন কলোনির সবাইকে তাদের বাসায় ইনভাইট করা হয়। যেহেতু সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে স্টেফিও ছিল, প্রিয়া স্টেফিকেও বলে, যদিও সেই দিনের পর থেকে স্টেফি তার সাথে ভালো করে তেমন কথা বলেনি, কিন্তু যেহেতু একটা অ্যানিভার্সারি অনুষ্ঠান এবং সবাইকে আসতে বলা হয়েছে, সেই সুবাদে প্রিয়া তাকেও আসতে বলে। কিন্তু ম্যানুয়েলকে এই ব্যাপারে সে কিছুই বলে না। এরপরে ম্যানুয়েল যখন একটি রেস্টুরেন্টে স্টেফির সাথে দেখা করে, তারা গল্প করতে করতে স্টেফি এক সময় কলোনির সেই পার্টিটার কথা বলে, অর্থাৎ প্রিয়া আর অ্যান্টনির ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে যে পার্টিটা হয়েছে সেটার কথা। ম্যানুয়েলের সবকিছু জানার পরে বুঝতে পারে অবশ্যই সেই দিন কলোনির সবাই সেই পার্টিতে ব্যস্ত থাকবে। এরপরে সে কিছুক্ষণ স্টেফির সাথে কথা বলে, এরপরেই সে চলে আসে একটু দূরে আর তার আঙ্কেল রয়কে কল করে আর বলে ১৯ তারিখে কলোনিতে পার্টি রয়েছে আর সে পার্টিতে সবাই বিজি থাকবে, ঠিক ওই সময়টাতে আমরা আমাদের কাজটা করে ফেলতে পারবো। রয় যখন এটা জন্সকে বলে, জন্স তখন সেখানে একটা কেমিক্যাল ফ্যাক্টরিতে চলে আসে আর সেখানে আসার পরে সে কিছু কেমিক্যাল এবং বড় একটা পানির ট্যাঙ্ক কিনে নেয়। এছাড়া রয় আর জন্স মিলে আরও ছোটখাটো অনেক কিছু জিনিস কিনে, আর এভাবেই বাকি দিনগুলো কেটে যায়। সেই ১৯ তারিখ চলে আসে, সেখানে কলোনিতে পার্টি শুরু হয়ে যায়, অর্থাৎ প্রিয়া আর অ্যান্টনির বাসায় কলোনির সব মানুষরা চলে আসে আর সেখানে ম্যানুয়েলও আসে, যাতে ওই দিন যদি কলোনিতে কিছু হয় কেউ ম্যানুয়েলকে সন্দেহ করতে না পারে। তখনই কিছুক্ষণ আগের ঘটনা দেখানো হয়, যেখানে ম্যানুয়েল তার আঙ্কেলকে কল করছিল আর বলছিল, আঙ্কেল সব প্ল্যান রেডি, আর সে তার আঙ্কেলকে বলে, কিছু প্রয়োজন হলে তুমি আমাকে কল করো। এরপরে ফোনটা রাখার পরে ম্যানুয়েল তার ঘরের ভেতরে কিছু কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে যায়, এছাড়া তার জানলাটা খুলে রেখে যায় আর জানলার পাশেই একটা কাপড়ের উপরে আয়রনটা রেখে যায়। ম্যানুয়েল এরপরেই সে পার্টিতে এসেছিল, পার্টি খুব ভালোভাবেই চলছিল, সবাই এনজয় করছিল। কেক কাটার সময় যখনই প্রিয়া অ্যান্টনিকে কেক খাওয়াতে যাবে তখনই সে দেখতে পায় ম্যানুয়েলের ঘরের ভেতরে আগুন চলছে, আর এটা সে সবাইকে দেখায়। তারা সবাই দ্রুত সেখানে চলে আসে আর আগুন নিভিয়ে ফেলে, আর সবাই প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল, কারণ সেই ঘরের ভেতরে গ্রেসি ছিল। ম্যানুয়েল অনেক টেনশনে পড়ে যায়। আগুন নেভানোর পরে সেখানে পুলিশ চলে আসে, কিন্তু দেখা যায় সেই ঘরের ভেতরে গ্রেসি ছিল না। পুলিশ যখন ভালো করে বিষয়টা খতিয়ে দেখে, তারা দেখতে পায় ঘরের ভেতরে কাপড়ের উপরে আয়রন রাখার ফলেই হয়তো আগুনের সূত্রপাত হয়েছে। পুলিশ যখন এই বিষয়টাতে ম্যানুয়েলের সাথে জিজ্ঞাসাবাদ করে, ম্যানুয়েল বলে হয়তোবা তার মা ভুলেই কাজটা করেছে। আসলে তার মায়ের অ্যালজাইমারের রোগ ছিল, এই জন্য তার মা অনেক কিছুই ভুলে যায়, হয়তো এটাও ভুলে গিয়েছিল। আর এই জন্যই আমি আমার মাকে সবসময় ঘরে রাখি এবং সময় মতো তাকে ওষুধ খাওয়াই, কারণ সে যদি কোনো সময় একটু ঘরের বাইরে চলে যায় তাহলে হয়তোবা সে ঘরের রাস্তাটাই ভুলে যাবে, আর এভাবেই তার সাথে কোনো দুর্ঘটনা ঘটে যাবে। যেমন আজকে পার্টিতে যাওয়ার আগে আমি আমার মাকে ওষুধ খাইয়ে গিয়েছিলাম, আর ওষুধ খাওয়ানোর পরে তাকে ঘুম পাড়িয়েও রেখে গিয়েছিলাম, কিন্তু হয়তো সে ঘুমায়নি, আর আমি চলে যাওয়ার পরে সে আবারও জেগে ওঠে এবং আয়রন করেছিল, কিন্তু আয়রন করতে করতে হয়তোবা সেটাও সে ভুলে গিয়েছে। আর যখনই ঘরের ভেতরে আয়রনের কারণে আগুন লেগে যায়, সে ভয়ে হয়তোবা কোথাও চলে গেছে।
এদিকে পুলিশ স্টেশনে রয় আর জোন্সও চলে আসে। আসার পরে সেখানে তারা গ্রেসির খোঁজ খবর নিতে থাকে। পুলিশ চারিদিকে গ্রেসিকে খোঁজার চেষ্টা করে। এরপরে কিছুক্ষণ পরেই পুলিশরা খবর পায় যে রেলওয়ে স্টেশনে একজন মহিলাকে পাওয়া গেছে। তারা সেখানে যাওয়ার পরে দেখতে পায় সেটা গ্রেসি ছিল। পুলিশ ম্যানুয়েলকে ডাকে এবং তার মা গ্রেসিকে তার হাতে তুলে দেয়। বাড়িতে আসার পরে ম্যানুয়েলকে অ্যান্থনি বলে, আমার কাছে জেসি নামের একজন নার্সের নাম্বার রয়েছে, তার অনেক সুনাম রয়েছে, সে রোগীদের অনেক ভালোভাবে টেক কেয়ার করে। তুমি যদি চাও তাহলে জেসিকে তোমার মায়ের সেবা যত্নের জন্য রাখতে পারো, সে তাকে খুব ভালোভাবে টেক কেয়ার করবে। সেই নাম্বারটা আমার পুরাতন মোবাইলে রয়েছে, তুমি চাইলে সেটা আমি খুঁজে বের করে দিতে পারি তোমাকে। ম্যানুয়েল বলে, ঠিক আছে, আগে এই বিষয়টা নিয়ে সে একটু ভেবে দেখুক। সবাই সেখান থেকে চলে যাওয়ার পরে জোন্স এবং রয় ম্যানুয়েলকে বলে, সব প্ল্যান ঠিকই ছিল, শুধুমাত্র তোমার মায়ের জন্য এমনটা হলো। রয় বলে, ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, তুমি তোমার মাকে দেখে শুনে রেখো। প্রিয়া যখন গ্রেসির অ্যালজাইমারের কথাটা শুনে তার কিছুটা সন্দেহ হয়, কারণ তার কাছে মনে হয় গ্রেসি একদম সুস্থ। গ্রেসির যে ভুলে যাওয়ার রোগ রয়েছে এটা তার মনেই হয় না, কারণ রান্নাঘরের জানলা দিয়ে যখন সে গ্রেসিকে দেখেছে তাকে খুব স্বাভাবিক মনে হয়েছে। যেমন ঘরে যাওয়ার আগে জুতা বাইরে রেখে যাওয়া, প্রেসার কুকারে 4টা সিটির পরে সেটা বন্ধ করে দেওয়া, ঘরের দরজা বন্ধ করা, এই সবকিছু সে খুব মনে করে। তাহলে তার অ্যালজাইমারের রোগ কি করে হলো? আর এই পুরো বিষয়টার ব্যাপারে সে অ্যান্থনিকে বলে, কিন্তু অ্যান্থনি প্রিয়ার কথায় তেমন পাত্তা দেয় না। এছাড়া প্রিয়া এই অ্যালজাইমার রোগের ব্যাপারে গুগলেও সার্চ করে। প্রিয়া সেখানে দেখতে থাকে যাদের এই রোগ হয় সেই রোগীরা কেমন ব্যবহার করে, তাদের ভেতরে কি কি লক্ষণ দেখা যায়। এই সবকিছু দেখার পরেও তাকে গ্রেসিকে মনে হতে থাকে যে তার এই রোগটা হয়নি। এদিকে ম্যানুয়েল, রয় এবং জোন্স তাদের প্ল্যান এক্সিকিউট করার জন্য কোনোভাবেই সুযোগ খুঁজে পাচ্ছিল না। এজন্য ম্যানুয়েল স্টেফির সাহায্য নেয়। সে স্টেফির কাছে আসে এবং হেসে হেসে বলতে থাকে, আগামী মঙ্গলবার আমি বাড়িতে থাকবো না, ব্যবসায়ের কাজে একটু বাইরে যেতে হবে। ওই দিনটাতে তুমি আমার মায়ের দিকে একটু নজর রাখতে পারবে? এটাই স্টেফি খুব সহজভাবেই নেয়। সে ম্যানুয়েলকে বলে, তুমি টেনশন কেন করছো? ওই দিনটাতে আমি আমার অফিস ছুটি নিয়ে নেব এবং তোমার মার সাথে কাটাবো। তুমি ঠিকঠাক মতো বিজনেসের কাজ সেরে তারপরে আসো। এরপরে ম্যানুয়েল তার আঙ্কেল রয় এবং বন্ধু জোন্সের সাথে দেখা করে এবং তার প্ল্যানের ব্যাপারে বলে। সেখানে এরপরে রয় ম্যানুয়েলকে ট্যাবলেট দেয় আর বলে, এই ট্যাবলেটগুলো তুমি যাওয়ার আগে গুঁড়ো করে জুসের সাথে মিশিয়ে তোমার মা গ্রেসিকে খাইয়ে দেবে, তাহলেই দেখবে 20 মিনিটের মধ্যেই সে ঘুমিয়ে যাবে। এদিকে বাইরে বৃষ্টি হবে আর এই জন্যই প্রিয়া তাড়াতাড়ি ছাদে চলে আসে কাপড়গুলো নেওয়ার জন্য। ঠিক তখনই তার নজর পড়ে ম্যানুয়েলের বাসার দিকে। সে দেখতে পায় সকালবেলা ম্যানুয়েলের বাড়িতে যে কাপড়গুলো শুকাতে দেওয়া হয়েছিল সেগুলো এখন আর নেই। এটা দেখে সে অবাক হয়ে যায়, কারণ সেও ম্যানুয়েল যে আজকে বাড়ি থাকবে না এটা জানতে পেরেছিল। প্রিয়া ভাবতে থাকে, ম্যানুয়েল তো বাসায় নেই, তাই বৃষ্টি আসার আগে কাপড়গুলো কে ভেতরে নিয়ে গেল? গ্রেসির কিভাবে মনে থাকতে পারে, কারণ সে তো অ্যালজাইমারের রোগী। একজন অ্যালজাইমারের রোগীর কিভাবে মনে থাকতে পারে যে বৃষ্টি আসার আগে কাপড়গুলো ভেতরে নিতে হবে? প্রিয়ার সন্দেহ আরও বেড়ে যায়। সে চলে যায় কলোনির তার সবথেকে ভালো 2 বান্ধবীর কাছে এবং বিষয়টা খুলে বলে যে তার কাছে মনে হয় না যে গ্রেসির ভুলে যাওয়ার রোগ রয়েছে, কারণ সে প্রত্যেকটা কাজ খুবই মনে করে। যেমন বাইরে থেকে ভেতরে যাওয়ার আগে জুতা খুলে যেতে হবে, ভেতর থেকে বাইরে আসার পরে দরজা বন্ধ করতে হবে, অথবা ভেতর থেকে বাইরে যেতে গেলে দরজা বন্ধ করতে হবে, এমনকি প্রেসার কুকারের 4টা সিটির পরে বন্ধ করে দেওয়া। এই সবকিছুই সে খুব মনে করে। আর আজকে বৃষ্টি আসার আগে সে কাপড়গুলো ঠিকঠাকভাবে নিয়ে নিয়েছে। তো একজন ভুলে যাওয়ার রোগী এই কাজগুলো ঠিক কিভাবে করতে পারে? সবকিছু শোনার পরে প্রিয়ার সেই বান্ধবীরও প্রিয়ার কথা মনে হতে থাকে সত্যি, যে হ্যাঁ, প্রিয়ার কথায় যুক্তি রয়েছে। অন্যদিকে দেখতে দেখতে সে মঙ্গলবার চলে আসে আর মঙ্গলবারে ম্যানুয়েল রয়ের দেওয়া সেই ট্যাবলেটগুলো গুঁড়ো করে একটা জুসের মধ্যে মিশিয়ে দেয়। সে স্টেফিকে বলে, আমি যাওয়ার পরে ঠিক 10টার সময় মাকে তুমি জুস দিও, জুসটা আমি বানিয়ে রেখেছি। জুস খাওয়ার পরে বাকিটা তুমিও চাইলে খেতে পারো। এছাড়া মাকে কারোর সাথে বেশিক্ষণ কথা বলতে দিও না, কারণ মা কারোর সাথে বেশিক্ষণ কথা বললে অসুস্থ হয়ে যেতে পারে। স্টেফি বলে, তুমি কোনো টেনশন করো না, আমি ঠিকঠাকভাবে আন্টির খেয়াল রাখবো, তুমি বিজনেসের কাছে মন দাও। ম্যানুয়েল সেখান থেকে চলে আসে আর ঠিক 10টার সময় স্টেফি সে বাড়িতে আসে আর গ্রেসিকে জুস খেতে দেয়, কিন্তু কোনোভাবেই গ্রেসি জুস খাচ্ছিল না। জুস খাওয়াতে না পেরে স্টেফি কল করে ম্যানুয়েলকে আর বলে, ঘুম থেকে ওঠার পরে আমি আন্টিকে জুস দিয়েছি, কিন্তু সে খাচ্ছে না। ম্যানুয়েল বলে, তুমি এক কাজ করো, মার সামনে বসে বসেই তুমি 1 গ্লাস জুস খাও, এরপরে মাকে দাও, দেখবে খাবে। স্টেফি বলে, ঠিক আছে।
স্টেফি একই কাজ করে ম্যানুয়েলের কথা মতো। সে আসার পরে গ্রেসির সামনে বসে বসে এক গ্লাস জুস খায়। এরপরে আরও এক গ্লাস জুস এনে সে গ্রেসিকে দেয়। এরপরে দেখা যায় সত্যি গ্রেসি সেই জুসটা খাচ্ছে। অন্যদিকে সুযোগ বুঝে প্রিয়াও সেই বাড়িতে চলে আসে গ্রেসির সাথে কথা বলার জন্য। কারণ সে জানতে পেরেছিল আজকে ম্যানুয়েল বাসায় থাকবে না। তাই গ্রেসির সাথে কথা বলার জন্য আয়রন নষ্ট হয়ে যাওয়ার বাহানা করে সেই বাড়িতে আসে। কিন্তু সেখানে স্টেফি ছিল। সে স্টেফিকে বিভিন্নভাবে বোঝাতে থাকে যে তার আয়রনটা নষ্ট হয়ে গেছে, এখন তার আয়রন লাগবে। আর এভাবেই বিভিন্ন কথা বলে সে ভেতরে ঢুকে যায় আর গ্রেসির সাথে কথা বলার চেষ্টা করে। প্রিয়া সেখানে গ্রেসিকে অনেক প্রশ্নই জিজ্ঞেস করে, কিন্তু গ্রেসি তার প্রশ্নের কোনো উত্তরই দেয় না। অন্যদিকে স্টেফি যখন এটা দেখে তার ম্যানুয়ালের কথা মনে পড়ে। সে বলেছিল যে গ্রেসি কারোর সাথে বেশিক্ষণ কথা বললে সে স্ট্রেস ফিল করে, আর এই জন্য সে প্রিয়াকে বাধা দেওয়ার জন্য প্রিয়াকেও সেই জুস খেতে দেয়। কিন্তু প্রিয়া তারপরেও জুসের গ্লাস হাতে নিয়ে গ্রেসির সাথে কথা বলতে থাকে। কিন্তু গ্রেসি তার প্রশ্নের কোনো উত্তরই দেয় না, বরং সে ঘাবড়েছিল। অন্যদিকে দেখা যায় রয় ম্যানুয়েলের বাড়ির সামনেই দাঁড়িয়েছিল। গাড়ি থেকে সে দেখতে পেয়েছিল যে ম্যানুয়েলের বাড়িতে প্রিয়া গিয়েছিল, আর এই খবরটা সে ম্যানুয়েলকে ফোন করে দেয় যে প্রিয়া তার বাড়িতে গেছে। ম্যানুয়েল একটু চিন্তায় পড়ে যায়, কি করবে বুঝতে পারে না। তখনই তার সেই নার্সের কথা মনে পড়ে। এরপরে ম্যানুয়েল সাথে সাথেই কল করে অ্যান্টনিকে। যেহেতু অ্যান্টনি শহরের বাইরে ছিল কারণ তার ট্রান্সফার হয়ে গিয়েছিল, এই জন্য ম্যানুয়েল অ্যান্টনিকে কল করে আর বলে, আপনি যে নার্সের ব্যাপারে বলেছিলেন সেই নার্সের নাম্বারটা দিলে ভালো হয়। আমার মায়ের জন্য ইমিডিয়েটলি সেই নার্সটাকে রাখতে হবে, কারণ আমি ব্যবসায়ের কাজে বাইরে এসেছি। কথাটা শুনে অ্যান্টনি বলে, ঠিক আছে, এক্ষুনি আমি নাম্বারটা দিচ্ছি, কারণ সেই নাম্বারটা আমার পুরাতন মোবাইলে। একটু অপেক্ষা করুন। অ্যান্টনির সাথে সাথে কল করে প্রিয়াকে আর বলে, তুমি কোথায় আছো? প্রিয়া বলে, আমি একটু বাইরে। অ্যান্টনি বলে, এখনই বাসায় যাও আর আমার পুরাতন মোবাইলে সেই নার্সের নাম্বারটা আমাকে এসএমএস করে পাঠাও। প্রিয়া জুস না খেয়ে সেখান থেকে চলে আসে আর বাসায় আসার পরে সেই কাজটাই করতে থাকে। অন্যদিকে যেহেতু স্টেফি এবং গ্রেসি দুজনেই জুস খেয়েছিল, তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। আর যখন এটা রয় দেখতে পায়, রয় সেখান থেকে গ্রেসিকে তার গাড়িতে উঠিয়ে নিয়ে আসে এবং কোথাও যেতে থাকে। আর কিছুক্ষণ পরেই দেখা যায় রেল লাইনে একজন মানুষের মরদেহ পাওয়া গেছে। অন্যদিকে ঘুম থেকে ওঠার পরে যখন স্টেফি দেখতে পায় যে গ্রেসি বাড়িতে নেই, সে খুবই টেনশনে পড়ে যায়। সাথে সাথে ম্যানুয়েলকে কল করে আর ম্যানুয়েলও সাথে সাথে থানায় চলে আসে এবং তার মা গ্রেসির মিসিং কমপ্লেন লেখায়। পুলিশকে ম্যানুয়েল বলে তার মা আবারও ঘর থেকে হারিয়ে গেছে, সে খুঁজে পাচ্ছে না। অন্যদিকে তখনই পুলিশের কাছে রেল লাইনে মারা যাওয়া মানুষের ডেড বডি পাওয়ার খবরটা আসে, আর এটা শুনে ম্যানুয়েল খুব টেনশনে পড়ে যায়। কিন্তু পুলিশ যখন সাথে সাথে ম্যানুয়েলকে নিয়ে সেখানে যায়, দেখা যায় সেখানে ম্যানুয়েলের মা ছিল না, ওই ডেড বডিটা অন্য কারো ছিল। অন্যদিকে ম্যানুয়েলের মায়ের মিসিং হওয়ার খবর শুনে সাথে সাথে সেখানে চলে আসে ডায়ানা নিউজিল্যান্ড থেকে, কারণ তাকেও খবর দেওয়া হয়েছিল। সেখানে অলরেডি পুলিশ ছিল। পুলিশ ডায়ানাকেও কিছু জিজ্ঞাসাবাদ করে। পুলিশ সেখানে ম্যানুয়েল এবং ডায়ানার সাথে কথা বলতে থাকে যে তারা বুঝতে পারছে না দিন দুপুরে হঠাৎ করে তার মা কোথায় গায়েব হয়ে গেল। এছাড়া তার মাকে কেউ কোথাও যেতেও দেখেনি, এই কলোনির কোনো লোকই তাকে দেখেনি। এছাড়া সিসিটিভি ক্যামেরাতেও রেকর্ড হয়নি যে সে কোথায় বা কোন দিকে গেছে। এদিকে প্রিয়া সেই নার্সকে কল করে আর বলে, ম্যানুয়েল নামের কোনো লোক তোমাকে কল করেছিল গতকালকে? সে নার্স বলে, না। তখনই প্রিয়া বুঝতে পেরে যায় প্রিয়া যে তার বাড়িতে গিয়েছিল, অর্থাৎ ম্যানুয়েলের বাড়িতে, এবং সে গ্রেসির সাথে কথা বলার চেষ্টা করছে, এটা সে কোনোভাবে জানতে পেরেছিল। আর তখনই প্রিয়াকে সেই বাসা থেকে বের করার জন্য ম্যানুয়েল নার্সের নাম্বার চাওয়ার এই প্ল্যানটা করে। তার মানে গ্রেসির নিখোঁজ হওয়ার পেছনে নিশ্চয়ই ম্যানুয়েলের কোনো হাত রয়েছে। যেহেতু নার্সকে তার কোনো প্রয়োজনই নেই, তাহলে কেন ম্যানুয়েল নার্সের নাম্বার চাইল? এদিকে দেখা যায় ম্যানুয়েলের আঙ্কেল রয় ম্যানুয়েলের পরিবারের পুরাতন একটা জমি বিক্রির ব্যাপারে কথা বলেছিল। সে ব্রোকারের সাথেও কথা বলেছে, কিন্তু সেই জমি বিক্রি করতে গেলে ডায়না ম্যানুয়েল দুজনেরই সই লাগবে। আর যেহেতু ডায়না এখন দেশেই রয়েছে, তাই সেই সইটা সে নিয়ে নেয়। অন্যদিকে ডায়নাও তাড়াতাড়ি সইটা করে দেয়, কারণ তার একটা কল এসেছিল। সেই কলটা রিসিভ করার জন্য সেই সই করে তাড়াতাড়ি বাইরে চলে আসে। আর সেখানেই তার সাথে প্রিয়ার দেখা হয়। প্রিয়া খুব দ্রুত ডায়নার সাথে মিশে যায়, তার সাথে একটা বন্ধুত্ব করে ফেলে। আর যেহেতু ডায়না নিউজিল্যান্ডে থাকতো, তাই তার সাথে ভবিষ্যতে যোগাযোগ করার জন্য বা মাঝে মধ্যে কথা বলার জন্য প্রিয়া তার কাছ থেকে তার নাম্বারটাও নিয়ে নেয়। অন্যদিকে ডায়না তার ফোনে কথা বলার পরে সে ম্যানুয়েলের কাছে আসে আর বলে, এখনই আমার নিউজিল্যান্ডে যেতে হবে, তুমি কি আমাকে এয়ারপোর্টে একটু ছেড়ে দিয়ে আসতে পারবে? তাই ম্যানুয়েল ডায়নাকে এয়ারপোর্টে দিয়ে আসার জন্য চলে যায়।
অন্যদিকে প্রিয়া যখন এটা জানতে পারে যে ডায়না আবারও নিউজিল্যান্ডে চলে যাচ্ছে, সে একটু টেনশনে পড়ে যায়। ভাবে, এই ফ্যামিলিটা এমন অদ্ভুত কেন, যেখানে তার মা নিখোঁজ, সে কয়েকদিন আগে নিউজিল্যান্ড থেকে এসেছে, আজ আবারও সে নিউজিল্যান্ডে ফিরে যাচ্ছে। কি অদ্ভুত ব্যাপার। এদিকে রয় এবং জন্স যেসব জিনিসপত্রগুলো কিনেছিল সেগুলো ধীরে ধীরে গাড়িতে বোঝাই করে ম্যানুয়েলের বাসায় নিয়ে আসতে থাকে। এদিকে রাতের বেলা প্রিয়ার ঘুম ভেঙে যায় হঠাৎ করে। তখনই সে পানি খাওয়ার জন্য কিচেনে আসে, আর কিচেনে আসতেই তার গ্রেসির কথা মনে পড়ে। আর মনে করতেই সেই ম্যানুয়েলের বাড়ির দিকে সে নজর দেয়। ঠিক তখনই সে সেখানে গ্রেসিকে দেখতে পায়। সে হতবাক হয়ে যায়। একটু পরে যখন আবারও সে ভালো করে তাকায়, কিন্তু সেখানে সে আর গ্রেসিকে দেখতে পায় না। এতে প্রিয়া অনেকটা ভয় পেয়ে যায়, সাথে সাথে অ্যান্থনিকে ডাকে আর এই ব্যাপারটা বলে। কিন্তু অ্যান্থনি বলে গ্রেসি এখনো মিসিং, কিভাবে গ্রেসি তার বাড়িতে আসতে পারে। অ্যান্থনি তাকে বুঝিয়ে সেখান থেকে নিয়ে আসে, কিন্তু তারপরেও প্রিয়া ভাবতে থাকে তার চোখ এতটাও ভুল দেখতে পারে না, নিশ্চয়ই সেখানে সে গ্রেসিকে দেখতে পেয়েছে। এই জন্য সে আবারও ম্যানুয়েলের ঘরের দিকে নজর রাখতে থাকে। পরদিন ম্যানুয়েল যখন তার বাসা থেকে বের হয়ে যায়, অর্থাৎ ম্যানুয়েলের বাড়িতে যখন কেউ থাকে না, ঠিক ওই সময়টাতে প্রিয়া সে বাড়িতে চলে আসে। প্রিয়া যখন ভেতরটা দেখার জন্য বাইরের দিক থেকে উকিঝুঁকি মারছিল, হঠাৎ করেই সে বাথরুমের একটা ছিদ্র দিয়ে সেখানে জন্সকে দেখতে পায়। সে কিছু একটা করছিল সেখানে। অন্যদিকে জন্সের চোখও প্রিয়ার দিকে পড়ে যায়। সে বুঝতে পারে বাইরে থেকে কেউ তার উপরে নজর রাখছে। সে সাথে সাথে ম্যানুয়েলকে কল করে আর ফোন করে বিষয়টা জানায়। কথাটা শোনার সাথে সাথেই ম্যানুয়েল তার বাড়িতে ফিরে আসে আর প্রিয়ার কাছে চলে আসে আর বলে, আমি বাড়িতে নেই, আমার বাড়িতে পুরোটা ফাঁকা, আর এই সময়ে এভাবে আমার বাড়িতে আসা মোটেই ভালো কাজ নয়। আশা করব এরপরে আপনি আর এমনটা কখনো করবেন না। প্রিয়া সেখান থেকে চলে আসে। এরপরে ম্যানুয়েল সেই জায়গাটা ভালো করে দেখলেই সে দেখতে পায় সেখানে পাইপ থেকে লাল রঙের কিছু পড়ছে, ব্লাডের মতো অনেকটা, আর সেটার ছাপটাও দেয়ালে লেগে রয়েছে। অন্যদিকে জনকে দেখা যায় ওয়াশরুমের ভেতরে লাল রঙের কিছু ওয়াশরুমের ধীরে ধীরে ঢালছে। একেবারে ঢালছে না, সে আস্তে আস্তে ওয়াশরুমের ভেতরে সেগুলোকে ঢেলে দিচ্ছে। এদিকে ম্যানুয়েল অ্যান্থনিকেও বিষয়টা জানায় যে সে বাড়ি না থাকার সময় প্রিয়া তার বাড়িতে উকিঝুঁকি মারছিল। আর এই বিষয়টা জানার পরে অ্যান্থনিও প্রিয়াকে কিছুটা কথা শুনিয়ে দেয় যে এভাবে জাসুসি করা ঠিক নয়। তোমাকে তো আমি বলেছি তুমি যেটা দেখেছ সেটা ভুল। লোকটা তার মাকে কতটা ভালোবাসে। এখন সে যদি বাড়িতে ফিরে আসে সে তো অবশ্যই আমাদের সবাইকে জানাবে। কিন্তু প্রিয়া তারপরেও অ্যান্থনির কথাও মানে না, ম্যানুয়েলের কথাও মানে না। প্রিয়া আবারও গ্রেসির কথাই ভাবছিল। এবার সে ডায়নাকে নক করে আর ডায়নাকে মেসেজে বলে, গতকাল রাতে আমি তোমার মাকে জানলা দিয়ে দেখেছি, তোমাদের বাড়িতেই ছিল সে। কিন্তু ডায়না বলে, না, কিছুক্ষণ আগেও পুলিশ অফিসারের সাথে আমার কথা হয়েছে, আমার মা এখনো মিসিং। তুমি হয়তো শুধু শুধু ভুল দেখেছ, এত কিছু ভেবো না। আমার মাকে খুঁজে পাওয়া গেলে আর আমার কাজ শেষ হয়ে গেলে আমি আরও একবার ইন্ডিয়াতে আসব। এরপরেই ম্যানুয়েল জন্সের কাছে আসে আর বলে ওর সন্দেহ হয়ে গেছে, ও 2-1 দিনের মধ্যেই ইন্ডিয়া চলে আসবে। ও আসার আগে আমাদের সবকিছু ক্লিন করতে হবে। এটা শুনে জন্স তাড়াতাড়ি সেই ওয়াশরুমে চলে যায় আর সেই ট্যাঙ্কি থেকে সেই পানিগুলো খুব দ্রুত ওয়াশরুমে ফেলে দিতে থাকে। অন্যদিকে সবকিছু ক্লিন করতে থাকে। এছাড়া ঘরে অদ্ভুত একটা স্মেল ছিল, সেই স্মেলটাকে দূর করার জন্য ম্যানুয়েল স্প্রে করতে থাকে। পরদিন প্রিয়া যখন দেখতে পায় ম্যানুয়েল আবারও তার বাসা থেকে বের হয়ে গেছে, তখনই সেই কলোনির 2জন মেয়েকে, অর্থাৎ প্রিয়ার 2জন ভালো বান্ধবীকে সে ডাকে এবং তাকে সাহায্য করতে বলে। তারা 2জন ম্যানুয়েলের বাড়িতে চলে যায়। সেখানে একজন মেয়ে জোন্সের সাথে কথা বলতে থাকে, কারণ জোন্স তখনও বাসায় ছিল, আর অন্য একজন মেয়ে বাড়ির চারপাশটা ঘুরে দেখতে থাকে। তখনই সে দেখতে পায় ওয়াশরুমের যে পাইপটা ছিল সেই পাইপের পাশে রং করা হয়েছে, আর সেই রংটা দেখে বোঝা যাচ্ছিল সেটা খুব রিসেন্টলি করা হয়েছে। এই ছবিটা তুলে সে প্রিয়াকে পাঠায়। প্রিয়া ছবি দেখার পরে সবাই সন্দেহ করছিল যে গ্রেসিকে নিশ্চয়ই ম্যানুয়েল কিছু করেছে, কিন্তু তখনই সবাইকে অবাক করে দিয়ে ম্যানুয়েল গ্রেসিকে নিয়ে তার বাড়িতে ফেরে। আর এটা দেখার পরে কলোনির সবাই সেখানে চলে আসে। সবাই গ্রেসিকে ফিরে পেয়ে অনেক আনন্দিত। অন্যদিকে প্রিয়ার সেই 2 বান্ধবী প্রিয়াকে বলে, তুমি শুধু শুধুই সন্দেহ করছো, আমরা ম্যানুয়েলকে সন্দেহ করছিলাম, আসলে গ্রেসি তো ঠিকঠাকই রয়েছে। কিন্তু তারপরেও প্রিয়ার মন থেকে সন্দেহ যায় না। সে সাথে সাথে যখনই গ্রেসিকে একা পায় তার কাছে চলে যায় আর বলে, আপনি এতদিন কোথায় গিয়েছিলেন? আপনি কি কোনো কিছু দেখে ভয় পাচ্ছেন বা কোনো কিছু নিয়ে ভয় পাচ্ছেন? যখনই ম্যানুয়েল এই বিষয়টা দেখে ফেলে তখনই সেখানে সে চলে আসে আর প্রিয়াকে বলে,
অ্যান্থনি তোমাকে ডাকছে। তাই বাধ্য হয়ে প্রিয়াকে সেখান থেকে চলে আসতে যাবে। কারণ প্রিয়ার সন্দেহ হচ্ছিল। কারণ সেখান থেকে আসার আগে গ্রেসি তাকে কিছু বলতে চাইছিল। কিন্তু ম্যানুয়েল চলে আসাতে গ্রেসি তাকে আর কিছু বলে না। সে চুপ করেছিল। সেখান থেকে আসার পরে প্রিয়া ডায়নাকে কল করে আর বলে, আমি তোমার সাথে কথা বলতে চাই। তখনই একটা শকিং টুইস্ট আমাদের দেখানো হয় যে এতদিন ডায়নার ফোনটা ডায়নার কাছে ছিল না, বরং ম্যানুয়েলের কাছে ছিল। আর প্রিয়া এতদিন ডায়নার সাথে নয়, ম্যানুয়েলের সাথে চ্যাট করছে, কারণ মোবাইলটা তার কাছেই ছিল। আর ম্যানুয়েলও ডায়না সেজে প্রিয়ার সাথে চ্যাট করেছে। তাহলে ডায়না কোথায়? এদিকে পরদিনই দেখা যায় ম্যানুয়েল তার মা গ্রেসিকে নিয়ে সে বাড়ির তালা দিয়ে তাদের পুরাতন আগের বাড়িতে ফিরে যায়। আর ম্যানুয়েল সবাইকে বলে তার মা এখান থেকে বারবার বিপদের সম্মুখীন হচ্ছে, তাই তারা এখান থেকে চলে যাবে। আর এটা করে তারা সেখান থেকে সবাইকে বিদায় দিয়ে চলে আসে। অন্যদিকে প্রিয়া ডায়নার সাথে কথা বলার জন্য বারবার তাকে কল করে যাচ্ছিল, কিন্তু ম্যানুয়েল ডায়নার এই মোবাইল থেকে প্রিয়ার ফোনটা আর পিক করে না, কারণ পিক করলেই সে ধরা পড়ে যাবে। অন্যদিকে প্রিয়ার ইন্টারভিউ ছিল। সেই ইন্টারভিউ দিতে এসেও সে ডায়নার কথাই ভাবছে, কেন সে তার ফোনটা ধরছে না, কারণ এতদিন তো সে খুব কুইক রেসপন্স করত। প্রিয়া সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েও ডায়নাকে কল করতে থাকে, কিন্তু তখনই দেখা যায় ডায়নার নাম্বারটা বন্ধ। কয়েকবার কল দেওয়ার পরে যখনই বন্ধ বলে, তখনই প্রিয়ার একটা জিনিস খটকা লাগে। কারণ যখনই কলটা বন্ধ বলছিল যে আপনি যে মুহূর্তে এই নাম্বারে ফোন করেছেন সেটা বন্ধ, এই ল্যাঙ্গুয়েজটা মালায়ালাম ছিল। অর্থাৎ এই কথাটা তখনই বলবে যখন একটা নাম্বার ইন্ডিয়াতে থাকবে, তার মানে ডায়না ইন্ডিয়াতে। এটা প্রিয়া বুঝে যায়। প্রিয়ার সন্দেহটা আরও বেড়ে যায়। সে ডায়নার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চেক করতে থাকে, আর সেখান থেকে সে দেখতে পায় যে ডায়নার আদিত্য নামের একটি মেয়ের সাথে পরিচয় হয়েছে, রিলেশনশিপ হয়েছে, আর তারা একই সাথে থাকতেও শুরু করেছে। আর কিছুদিন আগে তারা একটা বাচ্চাকেও দত্তক নিয়েছে। তখনই প্রিয়া আদিত্যকে মেসেজ করে আর বলে, আমি ডায়নার ব্যাপারে তোমার সাথে কথা বলতে চাই। ঠিক ওই সময়টাতে দেখা যায় আদিত্য ইন্ডিয়াতে চলে এসেছিল, আর তাকে পিক আপ করার জন্য ম্যানুয়েল এয়ারপোর্টে চলে এসেছিল। আদিত্য যখনই ম্যানুয়েলের সাথে আসতে থাকে, সে বারবার ডায়নার কথা জিজ্ঞেস করে। ম্যানুয়েল বলে তার মা এবং তার বোন ডায়না তাদের বেকারিতে রয়েছে, কিন্তু তারপরও আদিত্য ডায়নার ব্যাপারে বিভিন্ন কথা জিজ্ঞেস করতে থাকে। একটা সময় ম্যানুয়েল তার গাড়িটা থামিয়ে দেয় আর বাইরে আসার পরে রয়কে কল করে। ঠিক তখনই দেখা যায় রয়ের কাছ থেকে তার মা গ্রেসি ফোনটা ছিনিয়ে নেয় আর আদিত্যর ব্যাপারে বলে যে আদিত্যকেও ডায়নার কাছে পাঠিয়ে দাও। এদিকে প্রিয়া তখনও আদিত্যর সাথে মেসেজ করছিল, আর এতক্ষণে প্রিয়া জানতে পেরে গেছে যে ডায়নার জন্য সে ইন্ডিয়াতে চলে এসেছে। প্রিয়া তাকে জিজ্ঞেস করে, তোমার সাথে কে? ডায়না? আদিত্য বলে, না, ম্যানুয়েল আমার সাথে রয়েছে। তখনই প্রিয়া বলে, তার মানে তুমি বিপদে আছো। ঠিক ওই সময়টাতে ম্যানুয়েল আদিত্যকে স্প্রে করে তাকে অজ্ঞান করে দেয়। কিন্তু আদিত্য অজ্ঞান হওয়ার আগেই সে প্রিয়াকে একটা ভিডিও পাঠিয়ে দিয়েছিল। প্রিয়া সেই ভিডিওটা দেখতেই দেখা যায় সেখানে ডায়নার মা তাকে একটি ভিডিও পাঠিয়েছে। গ্রেসি সেখানে ডায়নাকে বলছে, আমি খুব অসুস্থ, আমার বেশি ভালো লাগছে না, কখন কি হয়ে যায় বলা যায় না, কিন্তু শেষবারের মতো তোমাকে আমার একবার দেখতে ইচ্ছে করছে, তুমি প্লিজ ইন্ডিয়াতে একবার চলে আসো। তখন প্রিয়া একে একে সব মিলিয়ে ফেলে যে কেন ডায়নাকে এখানে আসার পরেও আবার হুট করে চলে যেতে হয়েছে। অন্যদিকে তারা কেন এমন আচরণ করছিল। আসলে ডায়না আর প্রিয়ার ব্যাপারটা হয়তো তার পরিবার অর্থাৎ ম্যানুয়েল এবং তার মা গ্রেসি মেনে নিতে পারেনি। এরপরে তারা প্রথমে ডায়নাকে ইন্ডিয়াতে ডাকে এবং তাকে হয়তোবা কিছু করেছে, আর এখন আদিত্যার পালা, আর আদিত্য এখন বিপদে আছে। এই জন্য সে চিন্তা করতে থাকে কিভাবে সে আদিত্যকে বাঁচাবে। কিন্তু প্রিয়া বুঝতে পারছে না যে আদিত্যকে সে কি করে বাঁচাবে, কারণ তার কাছে কোনো প্রমাণ নেই। তার কাছে যে থিওরিটা আছে সেটা সে পুলিশকেও বিশ্বাস করাতে পারবে না। এখন সে কি করবে? আর সে এটাও জানে না ম্যানুয়েল বা গ্রেসি আদিত্যকে কোথায় নিয়ে গেছে। এরপরেই সে চলে আসে ম্যানুয়েলের সেই বেকারিতে আর বসে থাকে, ভাবতে থাকে কি করা যায়, কি করে সে আদিত্যের কাছে পৌঁছাবে। সেখানে বসে থাকতে থাকতে হঠাৎ করে প্রিয়ার চোখে পড়ে সেখানে থাকা বেকারিতে লাগানো একটা পোস্টারের মধ্যে, যেখানে বলা হচ্ছে ম্যানুয়েল এবং তার কোম্পানি তাদের এই বেকারির আরও একটা আউটলেট খুলতে যাচ্ছে। তখনই প্রিয়ার মাথায় আসে হয়তোবা সেখানেই আটকে রাখা হয়েছে আদিত্যকে। প্রিয়া সেখানে চলে আসে। অন্যদিকে প্রিয়া এর আগের বারে যখন তার বান্ধবী ম্যানুয়েলের ওয়াশরুমের পেছনের দেয়ালে নতুন রং দেখতে পেয়েছিল, সেটা তাকে বলেছিল। প্রিয়া সেই রঙের স্যাম্পলটাই তার এক পরিচিত ডাক্তার বান্ধবীর কাছে দিয়েছিল। সেই ডক্টর প্রিয়াকে কল করে আর বলে সেই পেন্টের মধ্যে হিউম্যান ব্লাড, বোন এবং অ্যাসিড মেশানো রয়েছে।
ইতোমধ্যে প্রিয়া সেই নতুন বেকারিতে চলে এসেছিল। ম্যানুয়েল তাকে দেখে তার উপরে হামলা করতে যাবে। প্রিয়াও যখন এটা দেখতে পায়, প্রিয়া তার গাড়ি দিয়ে ম্যানুয়েলকে সেখানে প্রচণ্ড আহত করে ফেলে। আর প্রিয়া সেখানে যাওয়ার পরে দেখতে পায় তারা আদিতিয়াকে বড় একটা বাক্সের মধ্যে বন্দি করে রেখেছে, অর্থাৎ ম্যানুয়েল, জনস আর রয়। আর সেখানে প্রিয়া রয় এবং জনসনকে প্রতিহত করে কোনোরকমভাবে আদিতিয়াকে বাঁচিয়ে নেয়। এদিকে তখনই ফোনটা বেজে ওঠে। আসলে ফোনটা করেছিল গ্রেসি, যে আদিত্যকে ঠিকঠাকভাবে মেরে ফেলা হয়েছে কিনা। কিন্তু সেই ফোনটা ধরে প্রিয়া আর বলে, গ্রেসি, তোমার প্ল্যান সফল হয়নি। আমি জেনে গেছি এই সব কিছুর পেছনে তুমিই রয়েছ। পরদিনই দেখা যায় পুলিশ চলে আসে ম্যানুয়েল এবং গ্রেসিকে অ্যারেস্ট করার জন্য। আর তারা সেখানে ম্যানুয়েল, গ্রেসি, রয় এবং জনসনকে অ্যারেস্ট করে নেয়। আর তখনই সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। গ্রেসি এবং ম্যানুয়েল যখন জানতে পারে যে ডায়না কোনো ছেলেকে নয় বরং একটি মেয়েকে পছন্দ করে, তারা ভাবে এটা যখন তাদের আত্মীয়স্বজনরা জেনে যাবে তখন তারা কি ভাববে। সমাজে থাকা তাদের মান সম্মান একেবারে ধুলোয় মিশে যাবে। তারা ডায়নাকে প্রথমে অনেকভাবে বোঝায়, কিন্তু ডায়না তার কথায় অনড় ছিল। সে আদিতিয়াকে ভালোবাসে এবং তার সাথে সারা জীবন থাকতে চায়। তখনই গ্রেসি এই সিদ্ধান্ত নেয়। তারা ভাবে ডায়নাকে ইন্ডিয়াতে ডাকবে, এরপরে ডায়নাকে মেরে ফেলবে, যাতে এই কথাটা আশেপাশে ছড়িয়ে না পড়ে। কিন্তু এটা যদি ম্যানুয়েল এবং গ্রেসি তাদের বাড়িতে করে, তাহলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ হচ্ছে তাদের বাড়িতে আশেপাশে অনেক বেশি সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, যার ফলে এই কাজটা করা খুবই রিস্কি। এই জন্য তারা প্ল্যান করে তাদের আগের ভাড়াটিয়া বাড়িটাকে বুক করে নেয়। কারণ সেই কলোনিটা অনেকটাই নিরিবিলি এলাকায় ছিল, বেশি সিসিটিভি ক্যামেরা ছিল না। আর এমন অনেক জায়গা রয়েছে যেটা সিসিটিভি ক্যামেরার বাইরে, যার ফলে তারা এই কাজটা খুব ভালোভাবে করতে পারবে। এই জন্য প্রথমে তাকে অসুস্থ হওয়ার বাহানা করে ডায়নাকে ইন্ডিয়াতে ডাকে, কিন্তু ডায়না তারপরেও ইন্ডিয়াতে আসে না। এরপরে তারা তাদের সেকেন্ড প্ল্যান কাজে লাগায়। তাদের সেকেন্ড প্ল্যানটা হচ্ছে গ্রেসির অ্যালজাইমারের রোগ হওয়া এটা সবাইকে বিশ্বাস করানো। আর এই জন্য ইচ্ছে করেই গ্রেসি বাসা থেকে বের হয়ে গিয়েছিল, আর ম্যানুয়েল সেই বাড়িতে আগুন লাগানোর ব্যবস্থা করে গিয়েছিল, যাতে সবাই ভাবতে থাকে ম্যানুয়েল তো পার্টিতে ছিল, তার মানে গ্রেসি ইচ্ছে করেই বাসা থেকে বের হয়ে গেছে, তার ভুলে যাওয়ার রোগ রয়েছে। এরপরে ম্যানুয়েল কলোনির আশেপাশে থেকে এমন একটা জায়গা সিলেক্ট করে যেখানে তারা তাদের একটা গাড়ি এনে রাখতে পারবে, আর সেই গাড়ি থেকে পানি, সেই বড় ট্যাঙ্কি এবং বিভিন্ন অ্যাসিডগুলো নিয়ে আসতে পারবে, যার ফলে কেউ সেটা দেখবে না। এরপরে ম্যানুয়েল তার আগে থেকে করা প্ল্যানে স্টেফিকে ফাঁসিয়ে দেয়। স্টেফিকে সে প্রথমে প্রেমের জালে ফাঁসায়, আর এরপরেই সেই মঙ্গলবারের দিন সে তার মাকে পাহারা দেওয়ার জন্য স্টেফিকে বলে, আর পুরো জুসের মধ্যেই ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। আর সেই জুসটা যাতে স্টেফিও খায় সেই জন্য প্রথমেই গ্রেসি সেই বাহানাটা করে, অর্থাৎ জুস দেওয়ার পরেও সেটা খায় না। এরপরে ম্যানুয়েল তাকে বলে যে তুমি জুসটা খেলেই তারপরে মা খাবে। স্টেফিও সরল মনে সেটা খেয়ে নেয়। ম্যানুয়েল এবং গ্রেসির প্ল্যানটা ছিল যাতে সেখানে তারা গ্রেসির নিখোঁজ হওয়ার একটা সাক্ষী রাখতে পারে, আর এই জন্যই তারা স্টেফিকে এবং গ্রেসিকে দুইজনকে জুস খাওয়ায়। স্টেফি এটা ভেবে নেবে যে সেও তো জুস খেয়েছিল, দুজনেই হয়তো ঘুমিয়ে পড়েছিল, আর তার চোখের সামনে থেকেই হয়তোবা কেউ গ্রেসিকে তুলে নিয়ে গেছে, যাতে করে পুলিশকে তারা এটা বোঝাতে পারে যে গ্রেসি আসলেই অ্যালজাইমারের রোগী। আর এই বাহানায় তারা ইন্ডিয়াতে ডায়নাকেও ডেকে নিয়ে আসতে পারবে। আর সেটাই হয়। যখন ডায়না জানতে পারে তার মা বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেছে, তখনই সে চলে আসে ইন্ডিয়াতে তার মাকে দেখার জন্য। এরপরে যখন আদিত্য তাকে আবারও নিউজিল্যান্ডে ফিরে যেতে বলে, তখনই ম্যানুয়েল ডায়ানাকে বলে সে তাকে নিজে এয়ারপোর্টে পৌঁছে দেবে, আর এয়ারপোর্টে নিয়ে যাওয়ার নাম করেই তাকে মাঝ রাস্তায় বেহুশ করে দেয় এবং তাকে নিয়ে এসে মেরে ফেলে। আর তার লাশটা গুম করার জন্যই সেই অ্যাসিড এবং পানির ট্যাঙ্কিটা বের করে। আসলে তারা ডায়নার লাশটা সেই ট্যাঙ্কির ভেতরে অ্যাসিড দিয়ে গলিয়ে ফেলে, আর সেটা ধীরে ধীরে সেই বাড়ির ওয়াশরুমে তারা ফ্ল্যাশ করে দেয়। অন্যদিকে গ্রেসির সাথে বারবারই যখন প্রিয়া কথা বলতে চাইত, সে এমন একটা অভিনয় করত যেন ম্যানুয়েল তাকে কিছু করতে চাইছে। আসলে তারা বুঝতে পেরেছিল প্রিয়া তাদেরকে সন্দেহ করছে। প্রিয়ার সন্দেহটা শুধুমাত্র ম্যানুয়েলের দিকে রাখার জন্যই তারা এই নাটকটা করেছিল, যাতে গ্রেসি এবং বাকিরা মিলে ডায়নাকে মেরে ফেলতে পারে। আর প্রিয়া যাতে সবসময় গ্রেসিকে ভিকটিম মনে করে এবং গ্রেসিকে বাঁচানোর জন্যই সবসময় সে ম্যানুয়েলের দিকে নজর রাখতে থাকে। এটাই ছিল তাদের উদ্দেশ্য। অন্যদিকে আদিত্য যখন কয়েকদিন যাওয়ার পরে ডায়ানার আর কোনো খোঁজখবর পাচ্ছিল না, তখনই তার সন্দেহ হচ্ছিল, কারণ সে আগে থেকেই জানত যে ডায়ানার পরিবার তাদের এই সম্পর্কটা কোনোদিন মেনে নেবে না, আর মেনে নেয়নি। তাই তার সন্দেহ হচ্ছিল হয়তো তারা ডায়ানাকে কিছু করে ফেলেছে।
আর এই জন্যই আদিত্যা ইন্ডিয়াতে চলে আসতে চায়। আর এই খবরটা যখন ম্যানুয়েলকে দেয় তখনই ম্যানুয়েল জোনসের কাছে যায় আর বলে যে আদিত্যা ইন্ডিয়াতে চলে আসছে, কারণ তার সন্দেহ হয়ে গেছে। তাই আমাদের এই কাজটা তাড়াতাড়ি করে এই বাড়িটা ছেড়ে চলে যেতে হবে। আর এই জন্যই তারা ওই ট্যাঙ্কির পানিগুলো দ্রুত সেই বাড়িতে ফেলে দিয়ে পুরো বাড়িটাকে পরিষ্কার করে তারা সেখান থেকে চলে আসে। আর আদিত্যকেও তারা একইভাবে মেরে ফেলার প্ল্যান করেছিল, কারণ তারা বুঝতে পেরেছিল এটা কেউ ধরতেই পারবে না। কিন্তু প্রিয়া ছিল খুবই বুদ্ধিমান। সে এই প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করে আর এক একটা করে রহস্য ভেদ করে। আর এভাবেই সে আদিত্যাকে তাদের হাত থেকে বাঁচিয়ে নিয়েছিল। পুলিশ তাদের ধরে নিয়ে যায়। সিনটা আবারও একটু ফ্ল্যাশব্যাকে চলে যায়। প্রথমবার যখন গ্রেসি, ম্যানুয়েল, রয় এবং জোন্স গাড়িতে বসে ডায়ানাকে মারার প্ল্যানটা করছিল, ঠিক ওই সময়টাতে যখন তারা তাড়াহুড়ো করে গাড়িটা চালাতে যাবে, গাড়িটা যখনই রিভার্সে নিচ্ছিল তখনই তাদের গাড়িটা প্রিয়ার গাড়ির সাথে বাড়ি খায়, যার ফলে প্রিয়ার গাড়িটা সেই দিন ক্যাফেতে থাকা অবস্থায় ওইরকম ভেঙে গিয়েছিল। অর্থাৎ মুভিটা যেখানে শুরু হয়েছিল সেখানেই শেষ হয়ে যায়। ভাবতেই অবাক লাগে একটা পরিবার কতটা ভয়ঙ্কর রূপ নিলে নিজের মেয়েকে মারার এমন একটা দুর্ধর্ষ প্ল্যান করতে পারে। তো মুভিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন। যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি।